প্রায়শ্চিত্ত পর্ব ২। অবন্তীর নাম শুনে সবাই নীলের দিকে তাকালো। নাবিল কিছুটা রাগী স্বরে বলল, এতদিন পরে এই মেয়েটার সাথে তো দেখা হলো কেন? আমি কি করে বলবো? ভাগ্যে থাকলে তো দেখা হবে, তাই না? দেখে না দেখার ভান করে চলে আসতে পারলি না? অবন্তীর যে অবস্থায় পড়েছিল সে অবস্থায় ওকে ফেলে রেখে আসা ঠিক হতো না। ওই মেয়ে তোকে কখনো ভালোবাসেনি। যদি ভালোবাসতো তাহলে তোকে ছেড়ে আরেকজনকে বিয়ে করতে পারতো না। এটা ভুল বললে বাবা। অবন্তী আমায় খুব ভালোবাসতো। সে শুধু পরিস্থিতির শিকার ছিল। যে মেয়ে সত্যি কারোর ভালোবাসে সে কখনো আরেকজনকে বিয়ে করে না। শত বাধা সত্ত্বেও সে ভালোবাসা মানুষকে আপন করে নেয়। নিশি বলল, আসলে বাবা তুমি ব্যাপারটা যতটা সহজ ভাবছো ব্যাপারটা তত সহজ নয়। মনে করো আমি একটি ছেলেকে ভালোবাসি কিন্তু সে বেকার। তো তোমরা আমার বিয়ে অন্যত্র ঠিক করলে। তখন আমি সেই ছেলের কথা তোমায় বললাম। তখন কি তুমি একজন বেকার ছেলের হাতে তোমার মেয়েকে তুলে দিবে? নাবিল বলল, কখনোই না। অভাব যখন দুয়ারে এসে দাঁড়াবে ভালোবাসা তখন জানালা দিয়ে পালাবে। নিশি বলল, সেটা তো বুঝলাম কিন্তু আমি যদি তার কাছে চলে যাওয়ার ট্রাই করি তখন কি করবে? নাবিল বলল, কখনোই যেতে দিতাম না। জোর করে হলেও আটকে রাখতাম। আর যদি তবুও যেতে চাইতি তাহলে সারা জীবনের মতো তাড়িয়ে দিতাম। একথা শুনে নিশি মুচকি হেসে বলল, দেখো বাবা তুমি তোমার মেয়েকে বেকার ছেলের সাথে বিয়ে দিবে না। তাহলে অবন্তী আপুর বাবা কি করে তার একমাত্র মেয়েকে একজন বেকার ছেলের হাতে তুলে দিবে? নিজেরটা স্বার্থ সবাই বোঝে, পরেরটা কেউ বোঝে না। নাবিল বলল, খুব বড় বড় কথা বলা শিখেছিস। নিশি বলল, বড় কথা নয়, শুধু তোমার ভুল ভেঙে দিলাম আর কি। নাবিল আর কথা বলল না। নীল আর শর্মিলার নিশির উত্তরে বেশ খুশি হয়েছে। রাতের খাওয়া শেষ করে নীল ওর রুমে এসে অবন্তীকে ফোন করতে যাবে এমন সময় নিশি এসে বলল, আচ্ছা ভাইয়া আপুর সাথে হঠাৎ কিভাবে দেখা হলো? নীল সবকিছু নিশিকে বলল। সব শুনে নিশি বলল, এখন আপু কেমন আছে? খুব একটা ভালো না। শারীরিক মানসিক সব দিক দিয়ে অনেক দুর্বল। কিন্তু ওনার স্বামীকে হঠাৎ কেন খুন করলো সেটা তো আমি জানি না। সব শুনতে হবে। আপুর এ অবস্থা কারোর সাপোর্ট খুব দরকার ছিল। হুম। আচ্ছা আপু কি এখনো তোকে ভালোবাসে? জানি না রে। কেন জানিস না? বুঝবো কি করে যে সে ভালোবাসে কিনা? আমার মনে হয় আপু তোকে এখনো খুব ভালোবাসে। আপুর সাথে দেখা করাতে নিয়ে যাবি আমায়? ওর সাথে আগে কথা বলি তারপর। ঠিক আছে। নিশি চলে গেল। নীল ফোন হাতে নিয়ে অবন্তীর নাম্বার খুঁজে বের করল। আর মনে মনে ভাবতে লাগলো কত পরিচিত নাম্বার আজ সবার নিচে চাপা পড়ে আছে। অবন্তীর সাথে শেষ কথা হয়েছিল বিয়ের আগের রাতে। খুব একটা বেশি কথা বলতে পারেনি কেউ। দুজনেই কান্না করেছিল। সেদিনের পর থেকে অবন্তীকে আর কল দেওয়া হয়নি। নীলের মন চাইতো অবন্তীকে কল দিতে, কিন্তু ওর সংসারে ঝামেলা হতে পারে এই ভেবে কখনো কল দেয়নি। অবন্তীর বিয়ের পর নীল ওর নাম্বার, ফেসবুক আইডি সব পাল্টে ফেলে। কারণ যাকে পাবে না তার সাথে যোগাযোগ রেখে মায়া বাড়িয়ে কী লাভ? নীল অবন্তীকে ফোন করলো। দুবার রিং হতেই অবন্তী ফোন রিসিভ করলো। নীল বলল, কি করো? শুয়ে আছি। তুমি কি করো? সেম। আমি তো ভেবেছি হয়তো কল দিবে না। অপেক্ষা করেছিলে বুঝি? জানি না ঠিক। তবে তোমার সাথে কথা বলার জন্য মন কেন যেন ছটফট করছিল। তাই? হুম। তোমার শরীর এখন কেমন? খুব একটা ভালো না। উঠে দাঁড়ালেই মাথা ঘুরে ওঠে। একটু সাবধানে চলাফেরা করতে হবে এখন। কারণ এখন তুমি একা নও। তোমার সাথে আরেকজন আছে। তাই তাকে ভালো রাখার জন্য তোমায় ভালো থাকতে হবে। হুম। ঠিকমতো খাওয়া-দাওয়া করো? করি আবার করি না। ঠিক নেই। কিন্তু এখন ঠিকমতো খাওয়া-দাওয়া করতে হবে। ইচ্ছে করে না। আমি খাইয়ে দিলে ইচ্ছে করবে? হুম, খুব। আচ্ছা আমি খাইয়ে দেবনি। নিশি তোমায় দেখতে চাইছে। তাহলে কালকে ওকে নিয়ে আমার বাসায় এসো। একা ভালো লাগে না। তোমাদের সাথে আড্ডা দিলে যাই হোক ভালো লাগবে। আচ্ছা। পরের দিন নীল নিশিকে নিয়ে অবন্তীর বাসায় এলো। বাসার সামনে এসে দরজায় নক করতেই আয়েশা দরজা খুলে দিল। নীলকে দেখে তিনি বেশ চমকে উঠলেন। তারপর বললেন, তোমরা হঠাৎ এখানে? তখন অবন্তী পিছন থেকে বলল, আমি ওদের আসতে বলেছি। তখন আয়েশা বলল, ভিতরে এসো। নীল আর নিশি ভিতরে এলো। নিশি অবন্তীকে দেখে একদম অবাক হয়ে গেল। কারণ যে মেয়েটার মুখে সবসময় হাসি লেগে থাকতো আজ তার মুখ একেবারে শুকনো।
শরীর কেমন যেন রোগা পাতলা হয়ে গেছে। নিশি বলল, আপু তোমার এই অবস্থা হলো কি করে? আয়েশা বলল, আমার মেয়েটার উপর দিয়ে অনেক ধকল গেছে মা, তাই আজ ওর এই অবস্থা। নিশি বলল, হ্যাঁ ভাইয়ের কাছে সবটা শুনলাম, কিন্তু তোমার স্বামীকে হঠাৎ মারল কে? অবন্তী বলল, জানি না, কোনো এক অজ্ঞাত ব্যক্তি। আয়েশা বলল, শুধু ওর স্বামী নয়, বরং ওর শ্বশুর শাশুড়ি, এমনকি ওর বাবা। এতটুকু বলে আয়েশা মুখে কাপড় চেপে কান্না করতে লাগলো। নিশি আর নীল দুজনেই বুঝতে পারছে ওরা কতটা কষ্টে আছে। অবন্তী চুপ করে আছে। ওকে দেখে মনে হচ্ছে অতি শোকে সে পাথর হয়ে গেছে। আয়েশা ওদের দুজনকে চা এনে দিল। চা খেতে খেতে নিশি বলল, আচ্ছা আপু, তোমার হাজবেন্ড মানুষ হিসেবে কেমন ছিল? আমি ঠিক জানি না মানুষ হিসাবে উনি কেমন ছিল। নীল অবাক হয়ে জিজ্ঞেস করল, এটা কেমন কথা? তোমাদের সাথে সম্পর্ক কেমন ছিল? সত্যি বলতে আমাদের দুজনের সম্পর্ক অনেক দূরত্ব ছিল। কেউ কখনো কাউকে বুঝে উঠতে পারিনি। উনি অনেক বড়লোক ছিল। দেশ ও দেশের বাইরে বিজনেস ছিল ওর। মাসের মধ্যে অর্ধেকের বেশি সময় উনি বিদেশে কাটাতো। সে আমার খুব একটা কেয়ার করতো না। কিন্তু তাই বলে যে আমার ওপর অত্যাচার করতো, এমনটা নয়। উনি আমার কোনো কিছুর অভাব রাখেননি। কোনো কিছু চাওয়ার আগে সব পেয়ে যেতাম। কিন্তু এত কিছুর থেকে সবচেয়ে বেশি যেটা দরকার ছিল সেটা হলো মানসিক শান্তি। যেটা নীল ব্যতীত উনার কাছে পাইনি। এজন্য হয়তো উনার প্রতি আমার খুব একটা মায়া বা ভালোবাসা জন্মেনি। সবসময় একা কাটাতে হতো আমার। মন খুলে যে কারো সাথে কথা বলবো, সেই সুযোগ আমার ছিল না। তবে আমার শ্বশুর-শাশুড়ি আমার যথেষ্ট ভালোবেসেছে। অনেকটা মেয়ের মতোই। নীলকে হারানোর পর প্রতিটা দিন রাত অনেক কষ্টে কেটেছে আমার। মনের কথাগুলো যে ওর সাথে শেয়ার করব, সে সুযোগ হয়নি। তবে এটা বলেছিলাম যে আমি একজনকে ভালোবাসতাম। উনি এর প্রতিউত্তরে কিছু বলেনি। শুধু বলেছিল, এটা স্বাভাবিক। আস্তে, আস্তে ঠিক হয়ে যাবে। এর বেশি আর কিছু বলেনি তিনি। দেখতে, দেখতে বছর চলে গেল। আমাদের মধ্যে তেমন সম্পর্ক গড়ে উঠল না। আমি সবকিছু আস্তে, আস্তে মানিয়ে নিতে শুরু করি। এরপর হঠাৎ একদিন সকালবেলা আমি রান্না করতে গিয়ে মাথা ঘুরে পড়ে যাই। তৎক্ষণাৎ আমার শ্বশুর-শাশুড়ি আর বাড়ির কাজের লোক মিলে ধরে হাসপাতালে নিয়ে যায়। চেকআপ করার পর জানায় আমি মা হতে চলেছি। এটা শুনে সকলে খুশি হয়। আমি যে খুশি হইনি তা নয়। আমিও অনেক খুশি। উনাকে ফোন করে সবটা বললাম। উনি তেমন রেসপন্স করলেন না। ব্যস্ততা দেখিয়ে ফোন কেটে দিলেন। আর ঠিক সন্ধ্যায় ওনার গুলিবিদ্ধ লাশ নিয়ে পুলিশ হাজির হয়। পুলিশের মতে রাস্তার ধারে গুলিবিদ্ধ অবস্থায় উনি পড়েছিলেন। আকস্মিক ওনার মৃত্যু দেখে আমি একদম পাথর হয়ে যাই। একই দিনে খুশির সংবাদের পাশাপাশি যে এরকম একটা দুঃসংবাদ শুনবো তা আমি কল্পনা করতে পারিনি। বাড়ি শুদ্ধ নেমে এলো শোকের ছায়া। উনার মৃত্যুর ৭ দিনের মাথায় আমার শ্বশুর-শাশুড়ি দুজনই বাসায় পাঠিয়ে দিলেন। আর সে রাতে ওনারাও খুন হন। এভাবে ওনাদের মারা যেতে দেখে আমরা সকলে অবাক হই। আমাদের কাছে তখন এই খুনের ব্যাপারটা কেমন যেন রহস্যময় লাগে। পুলিশ তদন্ত করে কিন্তু খুনের ব্যাপারে কিছু জানতে পারে না। এরপর একদিন সন্ধ্যাবেলায় বাবা বাসায় এসে বলে, তোমাদের এখানে থাকা ঠিক হবে না। তোমরা আমার সাথে চলো। আমি জিজ্ঞেস করি কোথায় যাব? বাবা কোনো জবাব দেয় না। শুধু বলে যেটা বলছি সেটা করো। বাবা সেদিন অনেক চিন্তিত ছিল। অনেকবার জিজ্ঞেস করেছি যে কেন উনি এমন করছে? কিন্তু কিছুই বলেনি। আমাদের এই বাড়িতে রেখে বাবা আবার বের হয়ে যায়। আর সেদিন আমার বাবাও ঠিক একইভাবে গুলিবিদ্ধ হয়ে মারা যায়। এত কিছুর পর আমাদের অবস্থা কেমন হয়েছে বুঝতেই তো পারছ। নীল বলল, হ্যাঁ, সবগুলো মৃত্যু কেমন যেন রহস্যময় লাগছে আমার কাছে। তোমার স্বামীকে যদি পূর্ব শত্রুতার জেরে কেউ মেরেও থাকে তাহলে তোমার বাবাকে কেন মারল? অবন্তী বলল, এটা ভেবে ভেবে আমিও অস্থির হয়ে যাচ্ছি যে আমার বাবা কি এমন করেছিল যে কারণে বাবাকে কেউ এভাবে মারবে? নিশি বলল, এই খুনগুলোর পিছনে নিশ্চিত কোনো কারণ আছে। নীল বলল, আঙ্কেল হয়তো খুনির ব্যাপারে এমন কিছু জানতো বা জানতে পেরেছিল যে কারণে ওরা আঙ্কেলকেও মেরে দিয়েছে। আয়েশা, এটা আমিও ভাবি। নীল, এত কিছু শুনে মনে হচ্ছে আপনারা দুজন এখানে নিরাপদ নয়। এখানে থাকা ঠিক হবে না। নিশি,
আন্টি, আপনি আপুকে নিয়ে আমাদের বাসায় চলুন। না, না মা, এটা কখনো সম্ভব না। তোমরা চিন্তা করো না। আমাদের কিছু হবে না। নীল আর নিশি দুজনই বেশ কিছু সময় অবন্তীর সাথে আড্ডা দিয়ে বাসায় আসার জন্য বের হয়েছিল তখন। হঠাৎ অবন্তী নীলকে ডাক দেয়। নীল পিছনে তাকায়। তখন অবন্তী বলে, "আগে তোমায় যতটা ভালোবেসেছি, এখনো ঠিক ততটাই ভালোবাসি নীল।" অবন্তীর কথা শুনে নীল মুচকি হেসে ওর কাছে এসে গাল টেনে বলে, "আমিও তোমায় খুব ভালোবাসি। নিজের খেয়াল রেখো, কেমন?" এই বলে নীল চলে যায়। অবন্তীর চোখ থেকে টুপ করে পানি পড়ে। নীল মনে মনে ভাবছে, বিয়ে করলে অবন্তী কী করবে? ওর একবার বিয়ে হয়েছিল, তাতে কি আসে যায়? নীল একটা রিকশা ডাকে। নিশি রিকশায় উঠে পড়ে। তারপর নীল রিকশায় উঠতে যাবে, তখন দেখে ওদের থেকে কিছুটা দূরে এক লোক দাঁড়িয়ে অবন্তীর বাড়ির দিকে তাকিয়ে আছে। নীলের কেমন যেন সন্দেহ হয়। তারপর সে রিকশায় উঠে লোকটির দিকে তাকায়। কিন্তু সেখানে আর কাউকে দেখতে পায় না। নীল ভাবে, কালকের মতো এই লোক আবার কোথায় চলে গেল? নীল বাসায় ফিরে আসে। রাত ৯টা নাগাদ নীলের নাম্বারে কল আসে। নীল ফোন রিসিভ করে জানতে পারে অবন্তী আর ওর মা আয়শাকে কেউ গুলি করেছে।